আচ্ছা, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি যদি দেখতে পাও তুমি গায়েব হওয়ার সুপার পাওয়ার পেয়ে গেছো, তাহলে সবার প্রথমে কি করতে? জানি এটা শুনে এক একজনের মনে এক এক রকম ফ্যান্টাসি কাজ করছে। ঠিক সেভাবেই মিশেল নামের এই ছেলেটাও যখন এমন ইনভিজিবল সুপার পাওয়ার পেয়ে যায়, তখন সে যা করে তা দেখলে তুমি অবাক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুপার পাওয়ার এলো কিভাবে, আর কিভাবে বা সে এটাকে কন্ট্রোল করবে? এই সব উত্তর দিতে হাজির হয়ে গেলাম দ্য ইনভিজিবল বয় মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা মিশেল নামের একটা ছেলেকে দেখতে পাই। তাকে দেখা যায় সে তার সাইকেল নিয়ে একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। আজ তার খুব ইচ্ছে হচ্ছে হ্যালোউইনের জন্য স্পাইডারম্যানের একটা কস্টিউম কিনবে। সে বাইরে থেকে পোশাকগুলো দেখছিল এবং তারপর সে দোকানের দরজায় নক করতে থাকে, কিন্তু দোকানদার ভিতর থেকে জানিয়ে দেয় যে আজ দোকান বন্ধ। তখন মিশেল বুঝতে না পেরেও বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু দোকানদার দরজা খুলতে রাজি হয় না। এরপর হতাশ হয়ে মিশেল সেখান থেকে ফিরে যায়। ফেরার পথে একজনের সাথে তার ধাক্কা লাগে, আর তার জমানো সব টাকাগুলো প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে টাকাগুলো সামলে নিয়ে সে আবার সাইকেলে চেপে স্কুলের দিকে রওনা দেয়। এবার স্কুলে পৌঁছানোর পর সাইকেল পার্ক করে মিশেল খুব সাবধানতার সাথে তার টাকাগুলো নিজের জুতোর ভিতরে লুকিয়ে রাখে, যাতে সেগুলো হারিয়ে না যায়। এরপর ক্লাসে ঢুকে সে চুপি চুপি তার ক্রাশ স্টেলার ভিডিও করতে শুরু করে, কিন্তু স্টেলা তাকে দেখে ফেললে সে তড়িঘড়ি করে ফোনটা নামিয়ে নেয়। অন্যদিকে ক্লাসের টিচারও তার হাতে ফোনটা দেখে ফেলে এবং সেটা কেড়ে নেয়। টিচার তখন তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করে যে সেও কি ইভানের মতন এই ক্লাসে আবারও ফেল করতে চায় নাকি। ওদিকে ইভান, যে কিনা ক্লাসের সবচেয়ে বখাটে আর ফাজিল ছেলে, সে টিচারের এই কথা শুনে লজ্জা পাওয়ার বদলে উল্টো তার বন্ধু ব্র্যাডোর দিকে তাকিয়ে ইশারা করে হাসাহাসি করতে থাকে। একটু পরেই প্রিন্সিপাল পুলিশ ইন্সপেক্টর জিওভান্নাকে নিয়ে ক্লাসে আসে। আসলে মার্টিনো নামে তাদের একজন ক্লাস ফ্রেন্ড নিখোঁজ হওয়ার কারণে সেটার ইনভেস্টিগেশন করতে পুলিশ এসেছে। জিওভান্না ক্লাসের সবাইকে নিখোঁজ ছাত্র মার্টিনো সম্পর্কে জিজ্ঞেস করে। ইভান আর ব্র্যাডো পিছনের সিট থেকে এটা নিয়েও ফাজলামো করতে থাকে। জিওভান্না তাদের কথায় কান না দিয়ে বলে তারা মার্টিনো সম্পর্কে সামান্য কোনো তথ্য পেলেও যেন পুলিশকে জানায়। এদিকে কথা শেষ হওয়ার পর তার সহকর্মী তাকে কিছু একটা দেয়। হঠাৎ জিওভান্না মিশেলের দিকে তাকায়। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সে সোজা মিশেলের ডেস্কের কাছে যায় এবং বলে, তুমি তোমার লাঞ্চ বক্সটা বাড়িতে ফেলে এসেছো। এই কথা শুনে পুরো ক্লাসের সামনে মিশেল ভীষণ লজ্জায় পড়ে যায়। তারপর সে মাথা নিচু করে লাঞ্চ বক্সটা নিয়ে নেয় এবং আস্তে করে থ্যাংক ইউ মামি, অর্থাৎ এই পুলিশ ইন্সপেক্টরটা আসলে মিশেলের মা। এখন মা চলে যাওয়ার পর ইভান আর ব্র্যাডো মিশেলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তারা তাকে এই বলে খেপাতে থাকে যে বাচ্চা ছেলের মা তাকে স্কুলের টিফিন দিতে এসেছে। মিশেল তাদের কথায় কান না দেওয়ার চেষ্টা করলেও টেনশনে হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। নিজেকে পরিষ্কার করতে সে দ্রুত ওয়াশরুমে চলে যায়। এবার সেখানে সে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পেয়ে ভয় পায়। ঠিক তখনই ইভান আর ব্র্যাডো দরজার লক ভেঙে তাকে টেনে বের করে এবং তার কাছে টাকা চাইতে থাকে। মিশেল টাকা নেই বললেও তারা তার জুতো খুলেই সেই পোশাক কেনার লুকানো টাকা খুঁজে পায়, যার ফলে তারা সেই টাকাটা কেড়ে নেয়। মিশেল মনে মনে খুব কষ্ট পেলেও ভয়ে কাউকে কিছু বলতে পারে না। ইভান তাকে দৌড়ে পালানোর একটা সুযোগ দেয়, তাই মিশেল জান প্রাণ নিয়ে পালাতে গিয়ে করিডোরের সব ছাত্রদের সামনে আছাড় খেয়ে পড়ে। তার এই অবস্থা দেখে তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে। এরপর মিশেল স্কুল থেকে বাড়ি ফেরে। তার ছোট বোন ক্যান্ডেলা তাকে দেখে খুশি হয়, কিন্তু মিশেলের মনটা সেদিন ভালো ছিল না। সে সোজা চলে যায় রান্নাঘরে। সেখানে কাজের মহিলা তাকে খাবার দিতে চায়, কিন্তু যখন মিশেল শোনে যে রান্নাটা তার মা করেছে, তখন আর সে খেতে চায় না। এরপর সে নিজের রুমে গিয়ে কম্পিউটারে তার ক্রাশ স্টেলার প্রোফাইল দেখতে থাকে আর ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা। পাশে বসা তার বোন নানা রকম প্রশ্ন করতে থাকলেও মিশেল কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। শেষমেশ সে স্টেলাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দেয়। এরপর হ্যালোউইন পার্টির জন্য ড্রেস কিনবে বলে নিজের জমানো টাকা সে খুঁজতে থাকে, কিন্তু সেখানে খুব অল্প টাকায় ছিল। তাই বাধ্য হয়ে সে সস্তায় পোশাক কিনতে একটা দোকানে যায়। দোকানের মালিক তাকে জোর করে একটা চাইনিজ সুপার হিরোর পোশাক গুছিয়ে দেয়। মিশেলের পছন্দ না হলেও দোকানদার তাকে বোঝায় যে এটা বেশ ভালো। এখন মিশেল এই পোশাকের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে দোকানদার বলে সে এই ক্ষমতা পরেই বুঝবে। অন্যদিকে পুলিশ স্টেশনে মিশেলের মা নিখোঁজ ছাত্র মার্টিনোর একটা ভিডিও পায়। ভিডিওতে মার্টিনি বলছে সে একঘেয়েমি থেকে মুক্তি পেতে বাড়ি ছেড়ে পালিয়েছে, কিন্তু মিশেলের মা অবাক হয়, কারণ মার্টিনো বেশ বুদ্ধিমান ছাত্র ছিল।
তাহলে সে এমন বোকামি কেন করবে। রাতে বাড়ি ফিরে মা দেখে মিশেল সেই অদ্ভুত পোশাক পরে মন খারাপ করে বসে আছে। সে পার্টিতে কেন যায়নি জানতে চাইলে সে বলে এই ফালতু ড্রেস তার একদমই পছন্দ হয়নি। তখন তার মা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সাহস দেয় এবং তার বাবার উদাহরণ দেয় যে তার বাবাও পুলিশ হিসেবে খারাপ লোকদের বিরুদ্ধেই লড়ত। মায়ের এই সব কথায় সাহস পেয়ে শেষ পর্যন্ত মিশেল পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার পার্টিতে পৌঁছে মিশেল দেখে স্টেলা তাকে দেখে খুবই খুশি হয়েছে। ক্লাসের বখাটে ছেলে ব্র্যাডও মিশেলের পোশাক নিয়ে ঠাট্টা করলেও স্টেলা বলে তাকে বেশ সুন্দরী লাগছে। এরপর তারা দুজনে গল্প করতে শুরু করে, কিন্তু হঠাৎ সবাই টিভির সামনে এসে ভিড় জমায়, কেননা টিভিতে তখন চলছিল স্টেলার সেই ভিডিওটা যা মিশেল লুকিয়ে লুকিয়ে ক্লাস থেকে তুলেছিল। আসলে ব্র্যাডও সুযোগ বুঝে টিচারের কাছ থেকে নেওয়া মিশেলের ফোন থেকে ভিডিওটা চুরি করে এখানে চালিয়ে দিয়েছে। এবার সবার সামনে এমন লজ্জায় পড়ে মিশেল দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর বাড়ি এসে সে ওয়াশরুমে যায় তার দাঁত ব্রাশ করার জন্য, কিন্তু হঠাৎ সে সেখানে যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে তাকে আয়নায় দেখা যাচ্ছে না, মানে সে ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে। মিশেল ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে যায়। পরের দিন সকালে তার মা ঘরে এসে তাকে দেখতে পায় না, কারণ সে তো অদৃশ্য। মিশেল দ্রুত একটা কাগজে লিখে জানায় সে স্কুলে চলে গেছে। এরপর তার মা চলে গেলে সে সারা শরীরে কাপড় দিয়ে ঢেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। আসলে যেহেতু সে ইনভিজিবল হয়ে গেছে তাই তার গায়ে কোনো কাপড় থাকলে বোঝা যাবে যে একটা মানুষহীন কাপড় ঘুরে বেড়াচ্ছে। এই কারণে তাকে সম্পূর্ণরূপে অদৃশ্য হতে হলে তাকে বিবস্ত্র হতে হবে। তো যাই হোক, স্কুলের সামনে পৌঁছে সে দেখে ইভান তার এক ব্যাগে একটা পেনবল গান ঢুকাচ্ছে। এটা দেখে মিশেলের মাথায় এক বুদ্ধি আসে। ক্লাসে ঢুকে সে অদৃশ্য অবস্থাতেই ইভানের ব্যাগ থেকে বন্দুকটা বের করে এবং সোজা ব্ল্যাকবোর্ডে টিচারের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বন্দুকটা আবার ইভানের কাছেই রেখে দেয়। টিচার ভাবে এই কাজটা ইভানই করেছে এবং তাই সে ইভানের উপরে চিৎকার করতে থাকে। এভাবে মিশেল তার অদৃশ্য ক্ষমতা দিয়ে সবার প্রথম প্রতিশোধ নেওয়া শুরু করে। এরপর মিশেল অদৃশ্য হয়ে চুপি চুপি টিচারের অফিসে ঢুকে যায়। সেখানে সে নিজের পরীক্ষার খাতা খুঁজে বের করে এবং সব উত্তর ঠিক করে দেয় যাতে সে ভালো নাম্বার পায়। এরপর সে চলে যায় টেনিস কোর্টে, যেখানে ব্র্যাডো টেনিস খেলছিল। এবার মিশেল অদৃশ্য থেকে ব্র্যাডোকে বিরক্ত করতে থাকে, যার ফলে ব্র্যাডো ম্যাচটা হেরে যায় আর তার বাবা তার উপর রেগে যায়। এখন খেলা শেষে লকার রুমেও মিশেল একটা টেনিস বল দিয়ে ব্র্যাডোকে ভয় দেখায়। এভাবে স্কুল ছুটির পর মিশেল যখন খুশি মনে বের হচ্ছিল তখন সে কয়েকটা মেয়েকে লকার রুমের ভিতরে যেতে দেখে তাদের পিছু নেয়। মানে বুঝতে পারছো, অলস মস্তিষ্কে শয়তানি ফ্যান্টাসি। যাই হোক, লকার রুমের ভিতরে ঢুকে সে যখন চুপচাপ বসেছিল তখন একটা মেয়ে হঠাৎ তার তোয়ালে ছুঁড়ে মারলে সেটা চলে যায় মিশেলের গায়ের উপরে। এবার এত বাতাসের মাঝেও তোয়ালেটাকে ঝুলে থাকতে দেখে সবাই চমকে যায়। ঠিক তখনই মিশেলের অদৃশ্য শক্তিও কমতে শুরু করে আর সেটা দৃশ্যমান হয়ে যায়। এই অবস্থায় তাকে সেখানে দেখে মেয়েরা পুরো চিৎকার করে ওঠে। এখন প্রিন্সিপালকে বিষয়টা জানানোর পর মিশেলের মাকে খবর দেওয়া হয়। তার মা তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় খুব বকাবকি করে। এরপর সে জানায় তুমি কেন মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকেছিলে, তোমাকে তো স্কুল থেকে বের করে দিতে পারতো। কিন্তু মিশেল লজ্জায় কোনো উত্তর দিতে পারে না। পরের দিন স্কুলে পুলিশ ডিপার্টমেন্টের একজন সাইকোলজিস্ট আসেন যার নাম বাসেলি। সে সবাইকে জানায় যে ব্র্যাডো নিখোঁজ হয়ে গেছে। আগের দিনের ঘটনার জন্য ক্লাসের সবাই মিশেলকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু হঠাৎ মিশেল খেয়াল করে যে তার হাত আবারও অদৃশ্য হতে শুরু করেছে। এখন এই জায়গাতে অদৃশ্য হয়ে গেলে সবাই তার সম্পর্কে জেনে যাবে, তাই সে তাড়াতাড়ি জামার হাতা দিয়ে নিজেকে ঢেকে ছুটির জন্য অপেক্ষা করতে থাকে। এখন বাড়ি ফিরে মিশেল দেখতে পায় তার বোন ক্যান্ডেলা তার রুমে বসে আছে। সে অন্যদিকে ফিরে ক্যান্ডেলাকে চলে যেতে বলে, কারণ এমন অবস্থা দেখলে ক্যান্ডেলা বেহুশ হয়ে যাবে। কিন্তু ক্যান্ডেলাও কম চালাক না, সে চলে যাওয়ার ভান করে দরজার আড়ালে লুকিয়ে থাকে। এরপর মিশেল যখনই তার দিকে ফিরে তাকায় তখন সে পুরো ভয়ের চিৎকার করে ওঠে। মিশেল কোনোভাবে তার মুখ চেপে ধরে। তখন তাকে সে বুঝিয়ে বলে যে হয়তো এই সুপার হিরোর কস্টিউমটা পরার কারণে তার সাথে এমনটা হচ্ছে। তখন ক্যান্ডেলা অবাক হয়ে বলে তুমি তো সুপার হিরো হয়ে গেছো, তুমি এখন মানুষ বাঁচাতে পারবে, তোমার নাম হওয়া উচিত দ্য ইনভিজিবল বয় বা অদৃশ্য বালক। ওদিকে থানা থেকে সাইকোলজিস্ট বাসেলি পুলিশকে জানায় যে ব্র্যাডো আর মার্টিনো হয়তো পারিবারিক চাপের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের মনে হচ্ছে কোনো কারণে তাদেরকে কেউ কিডন্যাপ করেনি। কিন্তু জিওভান্না এতে পুরোপুরি সন্তুষ্ট
না হলেও মেনে নেয়। এরপর জিওভান্না বাড়ি ফিরে দেখে মিশেল তখন সুপার হিরোদের বই পড়ছিল। মায়ের পায়ের শব্দ শুনে সে চটজলদি কাপড় খুলে অদৃশ্য হয়ে যায়। মার রুমে ঢুকে তাকে দেখতে না পেয়ে ফোনে কারোর সাথে কথা বলা শুরু করে। সেখানে সে বলতে থাকে যে ইদানিং মিশেলের আচরণ খুব অদ্ভুত হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে সে এমন এক কথা বলে যা শুনে মিশেলের হৃদয়টা ভেঙে যায়। সে ওই লোককে বলতে থাকে যে মিশেল তো তার নিজের ছেলে নয়, তাকে সে দত্তক নিয়েছিল। আর এই কথাগুলো মিশেলের বুকটা পুরোপুরি ভেঙে দেয়। যাক, মন খারাপ করে মিশেল চলে যায় সমুদ্রের পাড়ে। সেখানে স্টেলাও একা বসেছিল, কিন্তু হঠাৎ স্টেলা দেখতে পায় যে পাশের দোলনাটা একা একাই দুলছে। সে প্রথমে ভয় পেয়ে গেলেও স্টেলা ছিল বেশ সাহসী। সে ভাবতে থাকে নিশ্চয়ই এখানে কোনো ভূত মনে সুখের দোল খাচ্ছে, তাই ব্যাপারটাকে ইজি করার জন্য সে ভূতের সাথে বন্ধুত্ব করতে চায়। তাই সে এখানে এসে জিজ্ঞেস করে কে ওখানে, কোনো ভূত নাকি পরী। মিশেল তখন বালির বুকে একটা হাসি মাখা মুখ এঁকে দেয়। এই সব কিছু দেখে স্টেলা অনেক বেশি কমফোর্ট হয় এবং সে তাকে দোলনায় দোল দিতে বলে। এভাবেই তার সাথে সে বন্ধুত্বও করতে চায়। এমনিতেও মিশেল স্টেলার উপরে তো আগে থেকেই ক্রাশ, আর এমন অবস্থায় মিশেলের কাছে সে বন্ধু হতে যাচ্ছে, এটা তো তার জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তাই মিশেল রাজি হয়ে যায়। এরপর স্টেলা চলে যাওয়ার সময় তাকে বলে আবারও দেখা হবে। মিশেল খুবই খুশি হয়, কিন্তু তখনই সে দেখে একজন অন্ধ লোক যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। যদিও মিশেল তখন অদৃশ্যই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত ভঙ্গিতে সেখান থেকে চলে যায়, আর মিশেলও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন স্কুলে মিশেল স্টেলার কাছে আগের দিনের জন্য ক্ষমা চায়। স্টেলা তাকে মাফ করে দেয় এবং নিজের বইয়ের উপরে একটা স্মাইলি এঁকে দেয়, যা দেখে মিশেলও খুব খুশি হয়। সেই রাতে মিশেল অদৃশ্য হয়ে চলে যায় স্টেলার বাড়িতে। স্টেলা জানলার কাছে একটা স্মাইলি আঁকা দেখে বুঝতে পারে যে মিশেল এসেছে এবং তাকে জানলা খুলে ভিতরে নিয়ে আসে। এরপর তারা অনেক গল্প করে। স্টেলা মিশেল সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু হঠাৎ মিশেল খেয়াল করে যে সে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে যাচ্ছে। তাই দ্রুত সেখান থেকে সে পালিয়ে বাড়ি চলে আসে। এদিকে বাড়ি ফেরার পর মিশেলের বোন ক্যান্ডেলা তাকে বলে যে স্টেলার কাছে সে যেন সব সত্য কথা বলে দেয়। এদিকে স্টেলা তার মায়ের সাথে জিমে প্র্যাকটিস করছিল। তার মা কফি আনার জন্য বাইরে গেলে স্টেলা একা হয়ে পড়ে। ঠিক তখনই একটা লোক এসে স্টেলাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে কিডন্যাপ করে সে সেখান থেকে নিয়ে যায়। ইতিমধ্যে মিশেল সেখানে পৌঁছে যায় আর এই সব কিছু দেখে ফেলে। সে লোকটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পেরে ওঠে না। এদিকে একটা কুকুরও সেই কিডন্যাপারের হাতে কামড় বসিয়ে দেয়, কিন্তু তারপরেও সেই লোকটা কোনোভাবেই তাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে সাথে সাথে মিশেল পুলিশকে খবর দিয়ে দেয়। পরে সে তার মা জিওভান্নাকে কাঁদতে কাঁদতে জানায় যে সে স্টেলাকে বাঁচাতে পারেনি। জিওভান্না তাকে সান্ত্বনা দিয়ে বলে যে চিন্তা করো না, আমরা দ্রুতই তাকে খুঁজে বের করব। অন্যদিকে স্টেলাকে একটা গোপন ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপরে কিছু পরীক্ষা করার পর কিডন্যাপারদের লিডার বলে এই মেয়েটা সেই মেয়ে নয় যাকে আমরা খুঁজছি। এরপর স্টেলাকে তার একটা সেলে বন্দি করে রাখে, যেখানে আমরা দেখতে পাই সে নিখোঁজ হওয়া ব্র্যাডো আর মার্টিনো এখানেই আছে। তার মানে ঠিক এই কিডন্যাপার গ্রুপটা মার্টিনোকেও কিডন্যাপ করে নিয়েছে। পরের দিন সকালে মিশেল দেখে তার সুপার হিরো কস্টিউমটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সে দেখতে পায় জিওভান্না সেটাকে ধুতে দিয়েছে, যার ফলে সেটা কুঁচকে ছোট হয়ে গেছে। ক্যান্ডেলা সেটাকে পরার চেষ্টা করে দেখে যে সে আর অদৃশ্য হচ্ছে না, অর্থাৎ পোশাকটির জাদুকরী শক্তি নষ্ট হয়ে গেছে। তাই মিশেল রাগে ফেটে পড়ে। জিওভান্না তাকে জানায় যে পোশাকটা নোংরা হয়ে গিয়েছিল, তাই সে ধুতে দিয়েছে। আসলে মিশেল তখন রাগের মাথায় চিৎকার করে বলে আমি তোমাকে ঘৃণা করি, তুমি তো আমার আসল মা নাও। এই কথাটা শুনে জিওভান্না এবং রাধুনী দুজনেই চমকে ওঠে। জিওভান্না কিছু বলার আগেই মিশেল রাগ করে বেরিয়ে যায়, আর তার এই রাগের প্রভাবে পিছনে কাঁচ ভেঙে চুরমার হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই মন খারাপ করে মিশেল সমুদ্রের পাড়ে বসে আছে। ঠিক তখনই সেই অন্ধ লোকটা তার কাছে আসে এবং তাকে জানায় তার অদৃশ্য হওয়া শক্তির সাথে ওই পোশাকের কোনোই সম্পর্ক নেই। আসলে মিশেল প্রথমে ভাবে এই লোকটা হয়তো স্টেলাকে কিডন্যাপ করেছে, কিন্তু লোকটা মিশেলের মনের কথা পড়ে ফেলে মিশেলকে অবাক হয়ে জানতে চায় যে সে কিভাবে তার মনের কথা জানলো। তখন লোকটা পরিচয় দেয় তার নাম আন্দ্রেস এবং সেই আসলে মিশেলের আসল বাবা। মিশেল তো এই কথা বিশ্বাসই করতে চায় না, কারণ সে জানতো তার বাবা মারা গেছে। তখন আন্দ্রেস তাকে অতীতের কথা সব খুলে বলে। অনেক অনেক বছর আগে রাশিয়ায় এক নিউক্লিয়ার রেডিয়েশনের ফলে মানুষের মধ্যে বিশেষ সুপার পাওয়ার তৈরি হয়। তাদেরকে বলা হতো স্পেশালস, যার ফলে পরবর্তীতে
সেনাবাহিনীরা তাদের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করে। সেই ক্যাম্পে অ্যান্দ্রেজ এবং মিশেলের মা ইয়েলেনের পরিচয় ও প্রেম হয়। এরপর মিশেল জন্মালে তারা সেখান থেকে পালিয়ে যায় যাতে তাদের সন্তানের উপরে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা না হয়, কিন্তু পালানোর সময় সে সেনাদের হাতে ধরা পড়ে যায়। তখন ইয়েলেনা নিজের জীবন দিয়ে অ্যান্দ্রেজ আর মিশেলকে বাঁচিয়ে ফেলে। এরপর অ্যান্দ্রেজ ছোট্ট মিশেলকে নিরাপদ রাখার জন্য জিওভান্নার কাছে রেখে গিয়েছিল। আসলে অ্যান্দ্রেজের একটা সুপার পাওয়ার ছিল, সে সবসময় মানুষের মনের কথা বুঝতে পারত। এছাড়াও তাদের মন থেকে কোনো কিছু মুছে ফেলাও ছিল তার সুপার পাওয়ারেরই একটা অংশ। ঠিক সেভাবেই অ্যান্দ্রেজ যখন দেখতে পায় জিওভান্না আসলে একজন ভালো মানুষ, তখন তার বাড়ির সামনে মিশেলকে রেখে যায়। আর ঠিক অ্যান্দ্রেজদের কারণেই সে এই অদৃশ্য হওয়ার শক্তি পেয়েছিল। এদিকে জিওভান্না মিশেলকে না পেয়ে খুব দুশ্চিন্তা করতে থাকে। অন্যদিকে সাইকোলজিস্ট বাসিলিকে সে জানায় যে মিশেল জেনে গেছে সে তার আসল মা নয়। তখনই পুলিশের কাছে খবর আসে সৈকতে একটা বাচ্চার সাথে একজন সন্দেহভাজন লোককে দেখা গেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অ্যান্দ্রেজ মিশেলকে তার শক্তি নিয়ন্ত্রণ করা শেখায় এবং তাকে নতুন বিশেষ একটা পোশাক দেয়। এই পোশাকটা পরলে আর তাকে সম্পূর্ণ বিবস্ত্র হতে হবে না, কেননা এই পোশাকটা পরলে তাকে আর কখনো কেউ দেখতেও পাবে না। এছাড়াও সে একজন জেলের স্মৃতি মুছে যায় যে তাদের ইতিমধ্যে দেখে ফেলেছিল। ইতিমধ্যে পুলিশ তখন তাদের কাছে চলে আসলে অ্যান্দ্রেজ মিশেলকে জানায় তাদের মনের যোগাযোগ সবসময় থাকবে। সে মিশেলকে সতর্ক করে দেয় যে রাশিয়ান সেই খারাপ লোকগুলো তাদেরকে খুঁজছে। এরপর অ্যান্দ্রেজ সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ জেলের সাথে কথা বলার পর জিওভান্না সাইকোলজিস্ট বাসিলির সাথে মিশেলকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে মিশেল তার রুমে বাবার দেওয়া নতুন অদৃশ্য স্যুটটা ট্রাই করছিল। তবে হঠাৎ বাসিলির রুমে ঢুকে পড়লে সে তাড়াতাড়ি স্যুটটাকে লুকিয়ে ফেলে। এরপর তারা দুজনে ডিনারের জন্য নিচে নেমে আসে। খাওয়ার সময় হঠাৎ মিশেলের চোখ যায় বাসিলির শার্টের দিকে, আর সে সেখানে দেখতে পায় তার হাতে ব্যান্ডেজ করা। মিশেল মুহূর্তেই বুঝে ফেলে যে এই বাসুলি আসলে ভালো লোক নয়, বরং সেই কিডন্যাপ করেছে স্টেলাকে। এদিকে বাসিলিও বুঝতে পারে যে মিশেল তাকে সন্দেহ করছে, তাই সে তখন মিশেলকে হুমকি দিয়ে বলে যে পুলিশকে ফোন করার চেষ্টা করলে তাদের বন্ধুদের মেরে ফেলা হবে। কিন্তু ঠিক তখনই মিশেল তার অদৃশ্য হওয়া শক্তি ব্যবহার করে বাসিলির হাত থেকে পালিয়ে যায়। মিশেলের এই ক্ষমতা দেখে সে প্রচন্ড অবাক হয়ে বলে সে একদম তার মায়ের মতো শক্তিশালী। তবে মিশেল তার কোনো কথায় কান না দিয়ে নিজের ঘরের গোপন আস্তানা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বাইরে বেরিয়ে মিশেল রাস্তায় ইভানকে সাইকেল চালাতে দেখে। সে অদৃশ্য অবস্থাতেই ইভানের সাইকেল থামায় এবং তাকে পালিয়ে যেতে বলে। ইভান প্রথমে খুব অবাক হয়, কারণ সে কাউকেই দেখতে পাচ্ছিল না, কিন্তু মিশেলের গলার স্বর শুনে সে বুঝতে পারে। মিশেল ইভানকে জানায় যে তাদের বন্ধুরা বিপদে আছে এবং ডক্টর বাসিলি আসলে খারাপ দলের লোক। ইভান এই কথাটা শুনে জানায় যে সে বাসিলিকে আগে থেকেই সন্দেহ করত, কারণ ইভানের ADHD সমস্যা থাকার কারণে তাকে অনেক ডাক্তার দেখাতে হয়েছিল। তাই সেই সময় সে বাসিলির আচরণ দেখে তাকে চিনতে পারে। ওদিকে জিওভান্না বাড়িতে ফিরে দেখে ঘরদোর সব অগোছালো, আর এই কারণে সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই আন্দ্রেজ দরজায় নক করে এবং জিওভান্না তার সাথে কথা বলতে বাইরে যায়। অন্যদিকে সেই গোপন আস্তানায় স্টেলারা পালানোর একটা সুযোগ খুঁজছিল। ব্র্যাডো আর মার্টিনো তাকে সাহায্য করে যাতে সে নিঃশব্দে ছাদের সার্চ লাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এবার স্টেলা সেখানে উঠে সার্চ লাইটের কাছে একটা স্মাইলি এঁকে সেটাকে আকাশে ঘুরিয়ে দেয়, কেননা সে জানতো এই স্মাইলিটা দেখতে পেলে মিশেল বুঝতে পারবে স্টেলা এখানে অবস্থান করছে। ঠিক সেভাবে মিশেল আকাশে সেই আলোর স্মাইলি দেখে বুঝে ফেলে যে এটা স্টেলার পাঠানো সংকেত। তাই তারা আলোর সংকেত ধরে এগিয়ে গিয়ে দেখে তাদের বন্ধুরা একটা জাহাজে আটকে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ জাহাজের কেউ একজন স্টেলাকে ধরে ফেলে এবং লাইটটা নিভিয়ে দেয়। মিশেল আর ইভান এবার ভয় পেয়ে যায়। তারা একটা প্ল্যান করে। মিশেল অদৃশ্য হয়ে জাহাজে ঢুকবে আর ইভান জাহাজের পাওয়ার ইউনিট নষ্ট করে অ্যালার্ম বাজিয়ে রক্ষীদের বিভ্রান্ত করবে। এরপর জাহাজের ভিতরে মিশেল দেখে একটা রুমে বাসিলি আর তার বস জিওভান্নার গাড়ির ড্যাশ ক্যামের একটা ভিডিও দেখছে। এই ভিডিওতে আন্দ্রেজ জিওভান্নাকে ধন্যবাদ জানাচ্ছে মিশেলকে বড় করার জন্য। এটা দেখে বাসিলি বুঝতে পারে জিওভান্না সব জানে। তখন মিশেল ভুল করে একটা আওয়াজ করে ফেললে তারা সতর্ক হয়ে যায় এবং তাকে খুঁজতে বের হয়। এই সুযোগে মিশেল তাদের বন্ধুদের খাঁচার কাছে যায়। সেখানে স্টেলাকে অন্য একটা খাঁচায় সরানো হচ্ছিল। তখন মিশেল অতর্কিত হামলা করে রক্ষীদের হারিয়ে দেয়। সে স্টেলা, ব্র্যাডো আর মার্টিনিকে উদ্ধার করে এবং উল্টো রক্ষীদেরই খাঁচায় বন্দি করে রাখে। এরপর মিশেল তার মুখের মাস্ক খুললে স্টেলা তাকে দেখে চমকে যায়।
সে ভাবতেই পারেনি মিশেল এসেই অদৃশ্য সুপারহিরো। পালানোর ঠিক আগ মুহূর্তে স্টেলা জানায় জাহাজের অন্যদিকে আরো কয়েকজন লোককে আটক করা আছে, তাদেরকেও তাদের বাঁচাতে হবে। এরপর মিশেল তখন তার বন্ধুদের নিরাপদ জায়গায় পাঠিয়ে সেই লোকটাকে বাঁচাতে একাই যায়। জাহাজ থেকে পালানোর সময় স্টেলা জেদ ধরে যে সে মিশেলের সাথেই থাকবে, কারণ সে জানে সেই বন্দি লোকটা কোথায় রাখা হয়েছে। বার্ডো আর মার্টিনি অন্যদিকে পালানোর চেষ্টা করে। স্টেলা মিশেলকে নিয়ে সেই লোকটার কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। স্টেলা হঠাৎ মিশেলের দিকে বন্দুক তাক করে বসে। এই দৃশ্য দেখে মিশেল আকাশ থেকে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে স্টেলা তার সাথে এমন বেইমানি করবে। সে জিজ্ঞেস করে, তুমি কি ওদেরই লোক? কিন্তু স্টেলা এমন অদ্ভুতভাবে উত্তর দেয় যেন সে তার আর নিজের মধ্যে নেই। ঠিক তখনই সেই বন্দি লোকটি স্টেলাকে স্পর্শ করতেই সে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর লোকটি নিজের পরিচয় দিয়ে বলে তার নাম ক্লাদিও। আসলে তার এক ভয়ঙ্কর ক্ষমতা আছে, সে যাকে স্পর্শ করে তাকেই সে হিপনোটাইজ করে নিজের ইশারায় নাচাতে পারে। সে জানায় যে সেই আসলে সাইকোলজিস্ট বাসেলি আর স্টেলাকে স্পর্শ করে তাদের মনের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই সব শুনে মিশেল রেগে গিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এরপর সে শুরু করে সেই গার্ডদের মারধর, কিন্তু ক্লাদিও হুমকি দেয় যে মিশেল যদি পালানোর চেষ্টা করে তবে সেই স্টেলাকে মেরে ফেলবে। এই সব কথাবার্তা শুনে বাধ্য হয়ে মিশেলকে থামতেই হয়। এরপর ক্লাদিও তার লোকদের সাবমেরিন চালু করার নির্দেশ দেয়। সে মিশেলকে বড় একটা সত্যি জানায়। সে জানায় মিশেলের আসল মা ইয়েলেনা আসলে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে এবং সে এখন তাদের দলেরই একজন। মূলত ইয়েলেনাই ক্লাদিওকে পাঠিয়েছে মিশেলকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সব কথাবার্তা শুনে মিশেল এবার পুরো স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে জিওভান্না আর আন্দ্রেস ইভানকে খুঁজে পায় এবং জাহাজের দিকে ছোটে, কিন্তু আন্দ্রেস তার শক্তি দিয়ে বুঝতে পারে যে মিশেল জাহাজে নেই, বরং সেখানে একটা বোম ফাটতে যাচ্ছে। জিওভান্না দ্রুত ব্যাডি আর মার্টিনিকে উদ্ধার করে। সে বাসিলিকেও সেখানে পায়, যে এখন একদম স্বাভাবিক আচরণ করছিল। আন্দ্রেস জানায় যে বাসিলি এখন সত্যি বলছে, কারণ ক্লাদিওর প্রভাব তার উপর থেকে কেটে গেছে। তাই তারা সবাই জাহাজ থেকে লাফিয়ে নামার ঠিক পরপরই জাহাজটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই দৃশ্য দেখে জিওভান্না মিশেলের জন্য কান্নায় ভেঙে পড়ে। ওদিকে পানির নিচে সাবমেরিনের ভিতরে ক্লাদিও স্টেলাকে একটা সেফটি ক্যাপসুলে ঢুকিয়ে দেয় তাকে ফেরত পাঠানোর জন্য। সে মিশেলকে বোঝায় যে সাধারণ মানুষের দুনিয়ায় মিশেলের কোনো জায়গা নেই, তার আসল পরিবার হলো এই স্পেশাল বা ক্ষমতাধর সম্পূর্ণ মানুষদের সাথে। এই সব শুনে মিশেল অনেক রেগে যায়। তার রাগের প্রভাবে এবার সাবমেরিনের ভিতরে সবকিছু ভাঙতে শুরু করে, আর এর পরে পরে ঘটে এক বিস্ফোরণ। ক্লাদিও তাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে পেরে ওঠে না। শেষ মুহূর্তে মিশেলও একটা ক্যাপসুলে ঢুকে নিজেকে বাঁচিয়ে সাবমেরিন থেকে বেরিয়ে আসে। এরপর সাবমেরিন থেকে বেরিয়ে আসার সময় ক্লাদিও তাকে সাবধান করে বলে ইয়েলেনা তার উপরে খুব রেগে যাবে, কিন্তু মিশেল উত্তর দিয়ে বলে যে তার মা তো অনেক আগেই মারা গেছে। এরপর ক্যাপসুল করে মিশেল আর স্টেলা উপরে উঠে আসে। এই সব দেখে তাদের জীবিত ফিরে আসতে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়। ইতিমধ্যে জিওভান্না ছুটে এসে মিশেলকে জড়িয়ে ধরে। সে মিশেলের গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়। ঠিক তখনই আলাল থেকে মিশেলের আসল বাবা আন্দ্রেস ফিরে আসে। মিশেল বাবাকে অনুরোধ করে তাদের সাথে থেকে যাওয়ার জন্য, কিন্তু আন্দ্রেস জানায় তাকে এখন চলে যেতে হবে, কারণ তার কাজ এখনো শেষ হয়নি। তবে সে কথা দেয় যে তাদের মনে যোগাযোগ সবসময় থাকবে এবং মিশেলের যখনই প্রয়োজন হবে সে সেটা বুঝতে পারবে। মিশেল তখন তার বাবাকে প্রশ্ন করে তারা যদি তাকে খুঁজছিল তবে স্টেলাকে কেন সে কিডন্যাপ করে। আন্দ্রেস উত্তরে বলে সেই সব কারণ এখন আর জানা জরুরি নয়, এখন সবচেয়ে জরুরি কাজ হলো সবাইকে সবকিছু ভুলিয়ে দেওয়া। এর একটু পরে স্টেলা রুম থেকে বেরিয়ে মিশেলের কাছে যায়। স্টেলা বলে যে গত কয়েকদিনের এমন ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আর তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার মনে থাকবে। মিশেল মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে জানে স্টেলা এই সব কিছু আর মনে রাখতে পারবে না। তাই মিশেল স্টেলাকে অন্যদের কাছে পাঠিয়ে দেয়। স্টেলা চলে যেতেই আন্দ্রেস তার শক্তি ব্যবহার করে স্টেলা সহ সবার মন থেকে গত কয়েকদিনের সব স্মৃতি মুছে দেয়। পরের দিন পুলিশ স্টেশনে কমিশনার যখন জিওভান্না আর সাইকোলজিস্ট বাসিলির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে তখন তারা কিছুই মনে করতে পারে না, তাদের সব স্মৃতি ইতিমধ্যে মুছে গেছে। তখন
কমিশনার তাকে বলে যে মিডিয়ার সামনে গিয়ে সব ক্রেডিট নিজের নামে নিতে। জিওভান্না বাইরে এসে সাংবাদিকদের জানায় যে সে একাই বুদ্ধি খাটিয়ে নিখোঁজ বাচ্চাদের উদ্ধার করেছে। এরপর স্কুলে ইভান আর ব্র্যাডো আবারও মিশেলকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, কিন্তু এবার মিশেল আগের মতো কাউকে ভয় পায় না বা চুপ থাকে না। তখন সে ইভানকে জানায় ইভানের সমস্যা হলো তার মনোযোগের অভাব, তাই সে এমন করে। আর ব্র্যাডোকে বলে তোর বাবা তোর উপরে রেগে থাকে আর সেই রাগ তুই আমার উপরে ঝাড়িস। মিশেলের মুখে এমন সব সত্য কথা শুনে এবার তারা দুজনই একদম চুপসে যায় এবং ভয় পেয়ে ওঠে। এদিকে স্কুল ছুটির পর মিশেল স্টেলাকে জিজ্ঞেস করে যে সে স্কুল পার্টিতে যাবে কিনা, কিন্তু যাওয়ার সময় সে মিশেলকে জানায় তার সাথে সে হাঁটতে চায়। এই কথায় মিশেল রাজি হয়ে যায় এবং একসাথে দুজন হাঁটতে থাকে। মুভির একদম শেষে আমরা এক অজানা জায়গায় সেই স্পেশাল ফোর্স লিডারকে দেখতে পাই। একজন সৈন্য তাকে জানায় যে তাদের মিশন ব্যর্থ হয়েছে এবং মিশেল পালিয়ে গেছে। লিডার প্রথমে রেগে গেলেও পরে হাসে, কারণ তারা খবর পেয়েছে মরক্কোতে মিশেলের যমজ বোন নাতাশার খোঁজ পাওয়া গেছে। ঠিক এখানে গল্পের একটা বড় টুইস্ট দেখা যায় যে মিশেলের মা ইয়েলেনা আসলেই বেঁচে আছে। সেদিন ইয়েলেনা যমজ সন্তান হয়েছিল। আন্দ্রেজ মিশেলকে নিয়ে পালিয়েছিল আর ইয়েলেনা নাতাশাকে নিজের কাছে রেখেছিল। মিশেল এখন তার শক্তিকে মেনে নিয়েছে এবং তার বাবাকে খুঁজে পেয়েছে, কিন্তু সে জানে না যে তার মা আর বোনকে নিয়ে ভবিষ্যতে আরো বড় রহস্য তার জন্য অপেক্ষা করছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।